সুপ্রিয় ছাত্রছাত্রী, গলন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ, শুভ সকাল। অনেক দিন পর, দীর্ঘ প্রায় 4 মাস পর তোমাদের সামনে হাজির হলাম একটা বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে। তোমরা জানো, এবছরের মার্চের প্রথম দিক দিয়েই আমরা যখন সরাসরি আমি তোমাদের পৌরনীতি ক্লাসে উপস্থিত থাকতাম, তখনই তোমাদের কিছু কথা বলেছিলাম। কথাগুলো এরকম ছিল: বৈশ্বিক মহামারী করোনায় পৃথিবীর বিভিন্ন দেশ আক্রান্ত। সেই পরিস্থিতিতে আমাদের সতর্কতা। তোমরা জানো, প্রতিদিন ক্লাস শুরু হবার সময় তোমাদেরকে এ বিষয়ে আমি কিছু কথা বলতাম, কিন্তু সেই পরিস্থিতি যে এতটা ভয়াবহ এবং বিস্তৃত হবে এটা তখন অনুধাবন করতে পারিনি। তোমাদের বলতাম, তোমরা বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে এই করোনার বিষয়ে সতর্ক থাকবে। সামাজিক দূরত্ব, তখন স্লোগানটা এতটা জনপ্রিয় হয়নি। আমি বলতাম, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এবং মাস্ক পরিধান করা, মুখে লাগানো। এমন পরিস্থিতির ভেতর দিয়ে সময় অতিবাহিত হলো। 17ই মার্চ আমরা কলেজে বৃক্ষরোপণ করলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে। আমাদের মনে অনেক আশা, উদ্দীপনা তৈরি হয়েছিল। দুর্ভাগ্যবশত এই পৃথিবীর এক কঠিন অসুখ আমাদের উপরে ভর করে। কিছুদিন পরেই সারা দেশ আস্তে আস্তে আক্রান্ত হতে থাকে। এই পরিস্থিতিতে তোমাদের সাথে আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এ অবস্থায় ব্যক্তিগতভাবে তোমরা অনেকেই ফোনে, ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করেছ। যতটুকু পেরেছি কথা বলেছি। আমার বিষয় পৌরনীতির পাঠ সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু সেগুলোই যথেষ্ট নয়। একটা দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। আমাদের এবছরের এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো, এমন পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার জনগণের স্বাস্থ্য, তোমাদের স্বাস্থ্য এদিকে বিশেষ লক্ষ্য রেখে স্কুল, কলেজ সহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রেখেছে। এখন আমাদের উপায়, এমন পরিস্থিতিতে আমরা সরকার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও তোমাদের সাথে সরাসরি ক্লাসের মাধ্যমে যে মতের আদান প্রদান, তথ্যের আদান প্রদান, পাঠ পরিকল্পনা, সেই সৌন্দর্য অনেকাংশেই ম্লান থাকবে।
অনলাইন আমাদের কাছে, তোমাদের কাছে সম্পূর্ণই একটা নতুন উপস্থাপনা। প্রিয় ছাত্রছাত্রীরা, তারপরেও মন্দের ভালো হিসাবে আপাতত সাময়িকভাবে আমরা অনলাইনে তোমাদের সাথে ক্লাসগুলো আমরা মিট করব। তোমরা যারা ঘরে বসে আছো, নিশ্চয়ই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত মোতাবেক করোনা মোকাবেলায় সবাই সব কিছু মোটামুটি অবগত রয়েছ। তোমরা এখন থেকে তোমাদের বাসা বাড়িতে যতটুকু সম্ভব অনলাইনের মাধ্যমে আমাদের রুটিনগুলো সংগ্রহ করে ক্লাসে মনোযোগ দেবে। পরবর্তীতে তোমাদের যদি কোনো ভালো সাজেশন থাকে সেটা সরাসরি হতে পারে। আপাতত আমরা আমাদের ক্লাসগুলো ভিডিও চিত্রের মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের পাঠ পরিকল্পনা, প্রশ্ন উত্তর এগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে তোমরা বাড়িতে সেগুলো চর্চা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই সাময়িক অসুবিধার জন্য পাঠ আগের মতো না হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাদের সাধ্যের সেরকম না থাকলেও আমাদের প্রচেষ্টা থাকবে সবচেয়ে ভালোটুকু দেওয়ার জন্য। মোবাইল ফোনের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ। তোমরা স্যারদের মোবাইল নাম্বার, ফেসবুক আইডি এগুলোর সাথে সংযুক্ত হয়ে যোগাযোগ রক্ষা করতে পারবে। আমরা সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ধারাবাহিক অনলাইন ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আজকে বুধবার সকাল 11টা আমরা প্রথম ক্লাসেই আমরা ফিরে যাই। যদিও তোমাদের মনটি অতীব বিষণ্ণ, এই বিষণ্ণতার ভেতর দিয়ে তোমরা হাসি মুখে আমার ক্লাসটি গ্রহণ করে নেবে আশা রাখব। আমাদের আজকের ক্লাস পৌরনীতি প্রথম পত্রের 8ম অধ্যায়ের জনমত। তোমরা জানো পৌরনীতি ও সুশাসনের একটি অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে জনমত, যেটাকে আমরা ইংরেজিতে পাবলিক ওপিনিয়ন বলতে পারি। পাবলিক ওপিনিয়ন আমরা এটাই বুঝব জনগণের মতামত। তোমরা জানো একটা রাষ্ট্র, একটা সরকার, একটা দেশ, একটা দেশের শাসনতন্ত্র পরিচালিত হয় গণতন্ত্রের মাধ্যমে। সেই গণতন্ত্রে জনগণের মতামতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জনমতের শিক্ষা নিয়ে একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গণতন্ত্রের পথে, গণতন্ত্রের পথ সুগমে আমরা সচেতন থাকব এবং জনগণের যে মতামত, এই মতামতকে অধিকতর গণতান্ত্রিকভাবে
এবং সুশৃঙ্খলভাবে উপস্থাপনের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আমাদের রাষ্ট্রকে, সরকারকে দায়িত্বশীল আচরণের ভূমিকা নিতে সাহায্য করব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা জনমত বলতে কি বুঝি? দেখো, এখানে উল্লেখ আছে জনমত। এটা থেকে বোঝা যাচ্ছে জন মানে হচ্ছে, জন অর্থ হচ্ছে জনগণ, পিপল, পাবলিক। আর মতামত, মত, অপিনিয়ন। অর্থাৎ আমরা যে জনগণ হিসাবে একটা মতামত পেশ করি, একটা দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে, সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত পেশ করি, সমর্থন দেই, সেটাকেই আমরা জনমত বলতে পারি। জনমত সংখ্যাগরিষ্ঠের মতামত। সংখ্যাগরিষ্ঠতা কি? বেশিরভাগ মানুষ যেটাকে সাপোর্ট করে, বেশিরভাগ মানুষ যেটাকে সমর্থন করে, বেশিরভাগ মানুষ জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিলে সেটাকে আমরা জনমত বলতে পারি। কিন্তু পৌরনীতিতে জনমতের আরও সুবিস্তৃত ব্যাখ্যা রয়েছে। যেমন, বেশিরভাগ মানুষ কখনো কখনো সুশৃঙ্খল, সুদূর প্রসারী এবং দৃঢ় মতামত পেশ নাও করতে পারে। এজন্য পৌরনীতিতে বলা হচ্ছে জনমত হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামত, পাশাপাশি কখনো কখনো একজনের মতামত, সংখ্যালঘিষ্ঠের মতামতও আমরা জনমত হিসাবে ধরতে পারি। যেমন, তবে সেই মতামতটা যেন এলোমেলো, বিচ্ছিন্ন এবং হালকা, বায়বীয় এরকমটি না হয়। জনমত হতে হবে যুক্তিযুক্ত, শক্তিশালী। অর্থাৎ একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য, একটা রাষ্ট্রের সকল জনগণের, মেজরিটি জনগণের জীবনমান, নাগরিক জীবনের উন্নয়নের জন্য যে সাপোর্ট, সেটা শুধুমাত্র যখন তখন এলোমেলো, যুক্তিহীন এই জাতীয় মতামত সংখ্যাগরিষ্ঠ হলেও সেটা জনমত নাও হতে পারে। এ ব্যাপারে মরিস জিন্সবার্গ নামক রাষ্ট্রবিজ্ঞানী বলেন, দেখো, সমাজে বসবাসকারী মানুষের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে সম্পর্ক, প্রতিক্রিয়ার যে ফল, সেটাই হচ্ছে জনমত। একটা সমাজে, একটা রাষ্ট্রে, একটা দেশের মধ্যে ব্যাপক জনগোষ্ঠী বসবাস করে। সেই সকল মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হচ্ছে জনমত। আরেকজন পৌরনীতিবিদ কিম্বল ইয়ং, তিনিও বলেন, একটি নির্দিষ্ট সময়ে জনগণের মতামতই হচ্ছে জনমত। কি বললেন? একটা নির্দিষ্ট সময়ে। অর্থাৎ দেখা যাচ্ছে জনমত যদিও একটা স্থায়ী, কিন্তু এটাও সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, মানুষের কল্যাণে পরিবর্তনশীল। এজন্যই বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে জনগণের মতামত। অর্থাৎ আমরা জানি ব্রিটিশ ভারত আমলে আমাদের এই অঞ্চলের মানুষের যে দাবি দাওয়া ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পাকিস্তান আমলে অনেকটাই
পরিবর্তন হয়ে যায়। আবার 1971 সনে মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার পরিচালনায় যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তার চেতনাটা স্বাধীন বাংলাদেশের মানুষের চেতনার আকাঙ্ক্ষার প্রতিফলন। অর্থাৎ স্বাধীন দেশের জনমতের ফলাফল, স্বাধীন দেশের মানুষের জনমত, আগের ব্রিটিশ ভারতের জনমত, মানুষের জনমত, পাকিস্তানের মানুষের জনমত, সবগুলোই পরিবর্তনশীল না হলে অনেকাংশেই পরিবর্তনশীল। কারণ আমরা 1971 সনে একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 9 মাসের যুদ্ধের ফলশ্রুতিতে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই, রাষ্ট্র পাই। এখানে জনগণের মূল চাওয়াটা কি ছিল? ডেমোক্রেসি, গণতন্ত্র। মূল চাওয়াটা কি ছিল? মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা, বৈষম্যহীন একটা সুন্দর সমাজ ব্যবস্থাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ওই সময়ের 7.5 কোটি মানুষের চিন্তার বহিঃপ্রকাশ, স্বাধীন বাংলাদেশ। তাহলে আমরা চেয়েছিলাম কি? একটা সুন্দর রাষ্ট্র। জনগণের চাওয়া, 1-2 মানুষের চাওয়া না। সেই চাওয়া থেকেই আমাদের পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যে কনস্টিটিউশন, সংবিধান রচিত হলো, সেই সংবিধানের মধ্যে উল্লেখ করা হলো বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানুষের ইচ্ছার যে প্রতিফলন, তা বাস্তবে রূপদান করবে স্বাধীন বাংলাদেশের সরকার। কি সেটা? আমরা বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে একটি গণতান্ত্রিক, কল্যাণকর এবং একটা সুজলা সফলা, শস্য শ্যামলা, একটা ধর্মনিরপেক্ষ, একটা গণতান্ত্রিক, সামাজিক বৈষম্য থাকবে না, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা থাকবে, স্বাধীন সার্বভৌম একটি দেশ, জনগণের ইচ্ছা। এই যে একটা ব্যাপক মানুষের ইচ্ছার প্রতিফলন, সময় ভেদে, কাল ভেদে এগুলো পরিবর্তন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই জনমত সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের চিন্তাধারা, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটায়। সেটা কি? প্রথমত নির্বাচনের মাধ্যমে, যেটাকে আমরা ভোট সিস্টেম বলি। সেখানে বহুদলীয় গণতন্ত্রে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়। ফলশ্রুতিতে নতুন নতুন সরকার গঠিত হয় জনগণের সেই মতামতকে শ্রদ্ধা করে, জনমতের প্রতিফলন ঘটায়। জনমত খুবই একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়। জনমতকে উপেক্ষা করে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে বিশ্বের কোথাও গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। জনমতকে শ্রদ্ধা জানায় সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ, জনমতের প্রতি নিয়ত শ্রদ্ধাশীল। রাষ্ট্রবিজ্ঞানে, পৌরবিজ্ঞানে জনমত নিয়ে বিস্তৃত
আলোচনা রয়েছে। ধারাবাহিকভাবে আমরা আমার ক্লাসে জনমতের ক্যারেক্টার, যেটাকে আমরা বৈশিষ্ট্য বলতে পারি, জনমতের বাহন বা মাধ্যম, যেটাকে আমরা বলতে পারি মিডিয়া, এজেন্সি, এগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথম দিকেই আমরা যেটা আলোচনা করব, জনমত কি সেটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। জনমত হচ্ছে পাবলিক অপিনিয়ন, প্রধানত সংখ্যাগরিষ্ঠের মতামত, তবে শক্তিশালী মতামত। বৈশিষ্ট্য আলোচনা করছি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যারেক্টার। জনমতের কিছু ক্যারেক্টার আছে। কি কি বৈশিষ্ট্য থাকে জনমতের মধ্যে? প্রথমত জনমতের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণকর। জনমত হচ্ছে জনকল্যাণকর একটি মতামত। জনগণের কল্যাণধর্মী হতে হবে। তোমরা জানো, বর্তমান বিশ্ব বিভিন্ন রাষ্ট্রগুলো কিন্তু অধিকাংশই কল্যাণকর রাষ্ট্র হিসাবে পরিচিত, কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে পরিচিত, ওয়েলফেয়ার স্টেট হিসাবে পরিচিত। সেই পুলিশি রাষ্ট্র ব্যবস্থা, সেই এক নায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা, এগুলো বিলুপ্তির পথে। তাহলে দেখা যাচ্ছে জনকল্যাণধর্মী হতে হবে জনমত। পাবলিক, জনগণ, জনতা, পিপল, মানুষ, ব্যক্তি, সমাজ যে মতামত পোষণ করবে সেটা যেন জনকল্যাণকর হয়। 2, জনমতের 2 নম্বর বৈশিষ্ট্য, জনমত হবে যুক্তিভিত্তিক। প্রচণ্ড যুক্তি থাকতে হবে। আমরা জানি শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা, শুধুমাত্র চাওয়া পাওয়ার জন্য সমর্থন, শুধুমাত্র কায়েমি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ জন্য অপিনিয়ন পাস করা, সেটা জনমতের বৈশিষ্ট্য হতে পারে না। জনমত হতে হবে যুক্তিভিত্তিক, প্রচণ্ড যুক্তি নির্ভর। পৃথিবীর ভালো যা কিছু সব কিছুই হবে যুক্তিভিত্তিক এবং হয়তাই। জনমত, একটা দেশের জনমত তখনই শক্তিশালী হবে, শক্তিশালী হয় সেটা হচ্ছে এরকম, জনগণের মধ্যে যুক্তিবাদী চিন্তা চেতনা যদি গ্রো করে। এক্ষেত্রে যুক্তিবাদী হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, জানা বোঝার কোনো বিকল্প নেই। তা না হলে জনমত শক্তিশালী হতে পারে না। 3 নম্বর, আমরা 3 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করি। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো, 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে জনমত সুস্পষ্ট, একেবারে স্পষ্ট হতে হবে। সাদা সাদা, কালো কালোই, নীল নীল, লাল লাল। সেটা কি? ওই সময়ের যে সকল ইস্যু, একটা রাষ্ট্রের জনগণের যে প্রধান প্রধান ইস্যু, বিমূর্তভাবে তুলে ধরা যাবে না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, এই যে বর্তমান দেশে করোনা দুর্যোগ চলছে, এই ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ জনগণের এ থেকে মোকাবেলার নিশ্চয়ই একটা নিজস্ব যুক্তিবাদী চিন্তাধারা এই কয়েক মাসে গ্রো করেছে। প্রথমে খণ্ডিতভাবে, ব্যক্তি থেকে ব্যক্তিতে,
ব্যক্তি থেকে সমাজে, এবং সেইগুলোই সংকলিত হতে হতে তার জিস্ট, তার প্রধান প্রধান অনুষঙ্গগুলো, তার সার সংক্ষেপগুলো, এগুলো গচ্ছিত হতে হতে একটা শক্তিশালী মতামতে দাঁড়াবে। এবং দেখো, ইতোমধ্যে কিন্তু দাঁড়িয়ে গেছে। প্রথম দিক দিয়ে মানুষ নিয়মকানুন মানত না, মাস্ক ব্যবহার করতো না, স্যানিটাইজার ব্যবহার করতো না, নানান সমস্যার ভেতর দিয়ে যতটুকু পারা যায়, যেহেতু আমাদের দেশের মানুষ অধিকাংশই সাধারণ মানুষ, তার মধ্যেও একটা সৌন্দর্য তৈরি হচ্ছে, কিন্তু যে একটা ডিসিপ্লিন, একটা নিয়মানুবর্তিতা রাষ্ট্র করছে, রাষ্ট্রের প্রতিনিধি সরকার করছে, এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপারে একটা কমন জনমত তৈরি হচ্ছে, যেটা অত্যন্ত শক্তিশালী। কোনো বায়বীয় কিংবা এলোমেলো বিমূর্ত কথাবার্তা এখন আর নেই। আবার নতুন ধরনের সমস্যা আসলে আস্তে আস্তে সেটার ব্যাপারেও জনগণের চিন্তা ভাবনা সুস্পষ্ট একটা রূপ লাভ করবে। সুস্পষ্টতার পরে 4 নম্বর বৈশিষ্ট্য, আস্থার দৃঢ়তা। আস্থার দৃঢ়তা, আস্থা, আমরা আস্থা বলতে কি বুঝি? নির্ভরশীলতা, বিশ্বাস, এটা থাকতে হবে যে আমরা রাষ্ট্রের জনগণ, দেশের জনগণ কোনো কিছুর প্রতি যদি প্রচণ্ড আস্থা না থাকে, কোনো কিছুর প্রতি যদি দৃঢ় সমর্থন না থাকে, তাহলে বিষয়টি অনেকটা দুর্বল হয়ে যায়, অনেকটা নড়বড়ে হয়ে যায়। জনমত যাতে নড়বড়ে না হয়, জনমত যাতে শক্তিশালী হয়, এই জন্য এই আস্থার জায়গাটা দৃঢ় রাখতে হবে। আমরা জানি জাতীয় ইতোপূর্বে আমাদের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের অতীত থেকে বর্তমান পর্যন্ত রাজনৈতিক ইতিহাসে সেই সমস্ত ঘটনাবলী, সেই সমস্ত ইতিহাস, সেই সমস্ত আন্দোলন সংগ্রাম, সেই সমস্ত মানুষের চাওয়া পাওয়া গতি লাভ করেছে, যেখানে জনগণের আস্থা ছিল দৃঢ়। কোনো কায়েমি স্বার্থ, কোনো গোষ্ঠী স্বার্থ, কোনো ব্যক্তি স্বার্থ, কোনো শ্রেণী স্বার্থ এখানে কাজ করেনি। কাজ করেছে সার্বজনীন একটা রাষ্ট্রের মানুষের জীবন মানের উন্নতির জন্য, একটা দেশের সমস্ত নাগরিকের একটা উন্নতি, একটা ডেভেলপমেন্ট, এটা যাতে দৃঢ় হয়, সেখানে আস্থাটা থাকতে হবে। আস্থা একটা ব্যাপার। 5 নম্বর বৈশিষ্ট্যে আমরা দেখছি মতৈক্য। নানা জনের নানা মত থাকতেই পারে। ধরো তোমরা স্টুডেন্ট, শিক্ষার্থী, এই অনলাইন ক্লাসের ভেতরে, এই অনলাইন ক্লাস নিয়েও আমাদের যারা শিক্ষা ডিপার্টমেন্টের এক্সপার্ট বৃন্দ রয়েছেন, সরকারের ভেতরে যারা বিশেষজ্ঞ রয়েছেন, সারা দেশের শিক্ষকবৃন্দ রয়েছেন, আমাদের অভিভাবকবৃন্দ রয়েছেন, দেশের নাগরিকবৃন্দ রয়েছেন, এবং সর্বশেষ তোমরা স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের একটা নিজস্ব ভালো মন্দ, উচিত অনুচিত, কতটুকু এটা সাকসেসফুল হবে, এই ব্যাপারে একটা ধারণা ইতোমধ্যে তৈরি হয়েছে। এজন্য
তখনই এটা গতি লাভ করবে, তখনই এটা চ্যালেঞ্জ মোকাবেলা করবে, তখনই এটা আশানুরূপ ফল লাভ করবে, যখন এই যে আমাদের অনলাইন বিষয়ে বলছিলাম, এটা একটা ব্যাপক সাকসেসফুল একটা মধ্যমেয়াদ, সাময়িক মেয়াদ, এই সময়ের ভেতরে এটা চলমান থাকবে এবং অধিকাংশ স্টুডেন্টের কাছে এই সমস্ত ক্লাসের একটা ইতিবাচক রেজাল্ট আমরা পেয়ে যাব। আমাদের সমস্যা হবে, তোমরা জানো, অনেক সময় বিদ্যুতের সমস্যা, আমাদের নেটের সমস্যা, আমাদের অর্থনৈতিক সামর্থ্যের বিষয়, আমার নেট থাকলো তোমার নেট থাকলো না, তারপরে সরাসরি আমাদের যে প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লাসের আলোচনা, সরাসরি আই কন্ট্যাক্ট, এগুলো থাকলো না। এই সমস্ত সমস্যার ভেতরেও একটা মোটামুটি কাঙ্ক্ষিত ফলাফল আমরা যদি একটা ভালো পার্সেন্টেজে চলে যেতে পারি, সেখানে আমাদের আগামী দিনের শিক্ষা ব্যবস্থার যে রেজাল্ট আমরা ভালো করতে পারব। সেখানেই এজন্য বলছি, এখানে মতৈক্যের ব্যাপার আছে এবং মোটামুটি সেটা কিন্তু দাঁড়াচ্ছে রাষ্ট্রিক জাতীয় নানান সমস্যা এবং চাওয়া পাওয়ার ব্যাপারে কোটি কোটি মানুষের ভেতরে একটা মতৈক্য তৈরি হয়, নানান ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে, নানান যুক্তিতর্কের ভেতর দিয়ে, নানান তর্ক বিতর্কের ভিতর দিয়ে, নানান লেখালেখির ভিতর দিয়ে, নানান বক্তৃতা কথাবার্তার ভেতর দিয়ে যেটা ভালো সেটা সামনে চলে আসে। পরবর্তীতে কি দেখা যায়, জনমতের এই বৈশিষ্ট্যটা জোরালো হয়, তাহলেই জনমত সার্থক হয়। মতৈক্য থাকতে হবে, মতৈক্য না থাকলে জনমত অনেকাংশে দুর্বল হয়ে পড়ে। ৬ নম্বর বৈশিষ্ট্যে আমরা যেটা আলোচনা করব, তথ্যভিত্তিক পাবলিক অপিনিয়ন বা জনমত হবে তথ্যভিত্তিক। কোনো বায়বীয় আলোচনা চলবে না, মন গড়া তথ্যহীন কোনো আলোচনা জনমতে নেই। জনমত তখনই সেটা জনমতে পরিণত হবে, সুনির্দিষ্ট তথ্যভিত্তিক হতে হবে। কারণ সঠিক তথ্যটা যদি না থাকে, তাহলে বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং সর্বশেষে সিদ্ধান্তের ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়। তথ্য, এই তথ্য জনমতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ৭ নম্বর, জনমত সুসংবদ্ধ ও সুদৃঢ়। কত চমৎকার কথা! দেখো, জনমত সুসংবদ্ধ। জনগণ তখনই একটা বিষয়কে জনমতে তুলে ধরে যখন জনগণের মধ্যে সুসংবদ্ধতা অর্থাৎ ঐক্যবোধ, এবং সেটা হতে হবে সুদৃঢ়, নড়বড়ে নয়, নড়বড়ে নয়। চাওয়াটা হতে হবে সুদৃঢ়, সুসংবদ্ধ,
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা রাষ্ট্রের, একটা সমাজের বেশিরভাগ মানুষের কমন চাহিদা, কমন চাওয়া, কমন স্বার্থ, কমন চিন্তা ভাবনা, ঐক্যবদ্ধ চিন্তা ভাবনা, সেটা জনমতের অন্যতম বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানুষ যদি সুসংবদ্ধ না থাকে, মানুষ যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে কখনো কখনো জাতীয় কাঙ্ক্ষিত স্বার্থ ব্যাহত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনছ, আরো কিছু বৈশিষ্ট্য আলোচনা করি। এখন যেটা আমাদের সামনে আসলো সেটা হচ্ছে জনমতের একটা বিষয়, 8 নম্বর পয়েন্ট, রাষ্ট্রীয় বিষয়। জনমত অল্প কয়েকজন মানুষের জন্য নয়, জনমত পুরো একটা রাষ্ট্রের বিষয়, একটা ছোট্ট গ্রামের কয়েকজন মানুষের বিষয় নয়, একটা ছোট্ট উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের বিষয় নয়। জনমত হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, জাতীয় বিষয়, পুরো দেশের বিষয়। এই সময়ে জনগণের, সমস্ত জনগণের মধ্যে ভাবনার জগতে, চিন্তার জগতে, মনোজগতে যে পরিবর্তনটা আসে, একটা দেশে কোটি কোটি মানুষ থাকে, সবাই তো আর একরকম চিন্তা করবে না। এর মধ্যে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ জনগণ যে ভাবনাটা ভাবে, যে বিষয়টা মাথায় নেয় মঙ্গলের জন্য, সুদূর প্রসারী রাষ্ট্রের, দেশের, জনগণের, সমাজের, পরিবারের, মানুষের, সেটাই হচ্ছে জনমতের অন্যতম বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় বিষয়। 4-5 জন মানুষ বসে একটা অযথা চিন্তা ভাবনা তৈরি করলো আর বলল জনমত, সেটা জনমত নয়। জনমত হতে হবে রাষ্ট্রীয়। 9 নম্বর, জনমত স্থায়ী মতামত। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম জনমত স্থায়ী একটি মতামত, কিন্তু এখানে কথা আছে, স্থায়ী কত দিনের জন্য, কত বছরের জন্য, কতটুকু সময়ের জন্য। স্থায়ী বলতে এটাই বোঝানো হচ্ছে যে এটা একটা দীর্ঘ সময়ের জন্য, মানব জাতির, সমাজের মানুষের, রাষ্ট্রের, দেশের মানুষের জন্য। কারণ মতামত, জনমত এ তো দৈনিক পাল্টানোর জিনিস নয়। তবে মানুষের জন্যই রাষ্ট্র, মানুষের জন্যই সমাজ, মানুষের জন্যই দেশ, মানুষের জন্যই সংবিধান। কখনো কখনো যুগের পরিবর্তনের সাথে সাথে, জ্ঞান বিজ্ঞানের পরিবর্তনের সাথে সাথে, মানুষের চিন্তাধারার নিত্য নতুন পরিবর্তনের সাথে সাথে বেশিরভাগ মানুষের নতুন চাওয়া পাওয়ার ক্ষেত্রে জনমত পরিবর্তন হতে পারে। সেটা অনেক দীর্ঘদিনের পরে। এজন্যই বলা হচ্ছে জনমত হচ্ছে স্থায়ী মতামত, এটা প্রতিদিন পাল্টানোর মতামত নয়। 10 নম্বর, প্রভাব বিস্তারের ক্ষমতা। জনমত প্রভাব বিস্তার করে সরকারের উপরে, রাষ্ট্রের উপরে, রাজনৈতিক দলের উপরে, শাসন কর্তৃপক্ষের উপরে প্রচণ্ড প্রভাব বিস্তার করে। সেটা কি? আসলে মানুষ যেটা চায় এই জগতে তাই হয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
এই মানুষের জন্যই রাষ্ট্র, এই মানুষের জন্যই সমাজ, এই মানুষের জন্যই সংবিধান, এই মানুষের জন্যই শাসনতন্ত্র, এই মানুষের জন্যই রাজনীতি, এই মানুষের জন্যই অর্থনীতি। তাই বলা হচ্ছে জনমত প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তারের ক্ষমতা রাখে, ব্যাপক শক্তিশালী একটা ঢেউয়ের মতো, সাইক্লোনের মতো। জনগণ যা চায় সেটা শেষ পর্যন্ত হয়। জনগণকে চাইতে হবে। এখন জনগণ বলতে আমি কি বুঝি? জনগণ মানে তো একটা বিশেষ প্রেশার গ্রুপ না, জনগণ মানে তো একটা গোষ্ঠী স্বার্থের গ্রুপ না। জনগণ মানে জনগণ, রাষ্ট্রের সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ, যাদের চাওয়া পাওয়া একটি রাষ্ট্রের মঙ্গলের জন্য, একটি রাষ্ট্রের সর্বধরনের উন্নয়নের জন্য জনমত প্রভাব বিস্তারের ক্ষমতা রাখে। 11 নম্বর বৈশিষ্ট্য, জাতীয় সংকট নিরসন। জনমত জাতীয় সংকট নিরসন করতে পারে কিভাবে? তোমরা ছোট, তোমাদের মনে থাকার কথা না, তবে বইতে সম্ভবত পড়েছ, সেটা জানো। প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে সম্মিলিত বিরোধী দল তখনকার আন্দোলনের নির্বাচনের পথ কি হবে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একটা রূপরেখা প্রণয়ন করলেন, পেশ করলেন, দাবি করলেন। সেটা কি? একটা সম্পূর্ণ নির্বাচনের নতুন পদ্ধতি। রাজনৈতিক দলগুলো সেটা মাঠে ছেড়ে দিল। বিভিন্ন রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, প্রায় সকল। সেটা কি? কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তীকালে কি হলো? সেই তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দলের আন্দোলনের ভেতর দিয়ে জনগণের আন্দোলনে পরিণত হল, জনগণের চাওয়া পাওয়ার বিষয়ে পরিণত হল, এবং কিছু দিন পরে সেই দাবি বাস্তবায়িত হল। বাংলাদেশের সংবিধানে একটা নতুন ধারণা সন্নিবেশিত হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট। সেটা কি? এই জাতীয় সংকট যখন তৈরি হয়েছিল তখনকার কথা বলছি। সংকট উত্তরণের পথ এইভাবে নির্বাচন, কেয়ারটেকার গভর্নমেন্ট। দেখো, জনগণ গণতন্ত্রের জন্য, ডেমোক্রেসির জন্য, বেশিরভাগ মানুষের শাসনের জন্য একটা নতুন চিন্তা ভাবনার জোয়ার তৈরি করল, যেটা জাতীয় সংকট সেই থেকে নিরসনের পথ বেড়ে গেল। তাহলে জনমত, এই যে জনগণ সাপোর্ট না করলে, জনগণ এটাকে হেল্প না করলে, এটা কখনো হয় না। শুধু একজন, দুইজন, তোমরা, আমি, কয়েকজন মিলে চাইলাম, সেটা জনমত হবে না। এটা একটা প্রভাব বিস্তারের ক্ষমতা থাকবে জাতীয় সংকট নিরসনের জন্য। রাষ্ট্রিক ব্যাপার, দেশের ব্যাপার, একটা খুব বড় ধরনের ব্যাপার। সংকট নিরসন হয় যুগে যুগে, কালে কালে, দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে নানান সংকট তৈরি হয়, আর এই সংকট পূরণ করে জনমত। জনমত শক্তিশালীভাবে বন্যার ঢেউয়ের মতো, সাগরের ঢেউয়ের মতো, নদীর ঢেউয়ের মতো একটা বিশাল একটা আবহ তৈরি করে, যে ঢেউ এসে লাগে সবার গায়ে, এবং তখন সিদ্ধান্ত, সংকট নিরসন, প্রভাব, যাই কিছু বলি না কেন, সেখানে একটা নতুন যুক্তি তৈরি হয়।
সেখানে একটা নতুন পরিকল্পনা তৈরি হয়, সেই পরিকল্পনা পরবর্তীতে বাস্তবায়িত হয়। তাহলে দেখা যাচ্ছে কি, জনমত একটা পজিটিভ বিষয়। যে দেশের জনমত যতটা পজিটিভ হবে, ইতিবাচক হবে, শিক্ষণীয় হবে, অনেক সংস্কৃতি, উন্নত সংস্কৃতি বোধ সমপন্ন হবে, নৈতিক বোধ সমপন্ন হবে, রাজনীতি সচেতন বোধ সমপন্ন হবে, সেই দেশের জনমত, সেই সমাজের জনমত ততটা শক্তিশালী এবং সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। জাতীয় সংকট নিরসনের পরে আমরা আরেকটা বৈশিষ্ট্য তোমাদের সামনে উপস্থাপন করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত। জনমত হবে সুচিন্তিত। রাতে স্বপ্ন দেখলাম, সকালে সেটা বাস্তবায়নে নেমে পড়লাম, বিষয়টা এরকম না। একটা রাষ্ট্রে নানান ধরনের মানুষ, ব্যক্তি, জনগণ, এক্সপার্ট, যাই কিছু বলি না কেন, নানান সংস্থা, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী, মানবাধিকার কর্মী, সংবিধান বিশেষজ্ঞ, তারা থাকে। এবং জনগণ যত সাধারণই হোক, জনগণ যত অজ্ঞই হোক, জনগণ যত কম পড়াশোনাই জানুক, একটা রাষ্ট্রিক ব্যাপারে, জাতীয় ব্যাপারে যখন সংকট তৈরি হয়, জনগণ কিন্তু এগিয়ে আসে। একজন দুইজনের মতামত না তো, ব্যাপক জনগণ ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর চিন্তা ভাবনার জগতে ইন করে। সেখান থেকে তৈরি হয় নতুন নতুন, নিত্য নতুন চিন্তা ভাবনা, সুচিন্তিত পথ। সেগুলো পরবর্তীতে সুগ্রন্থিতভাবে যারা অপেক্ষাকৃত ভালো বোঝেন, বিশেষজ্ঞ টাইপের ব্যক্তি আছেন, তারা এটাকে আরো সুন্দরভাবে, সুচারুভাবে সন্নিবেশিত করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে এবং কি বাইরে প্রচার করে। সেই সুচিন্তিত মতামত এবং সাথে আরেকটি শব্দ, সুপরিকল্পিত। সুপরিকল্পিত পরিকল্পনাটা, পরিকল্পনার আগে একটা সুপ্রত্যয় যোগ আছে। খুব সুন্দর পরিকল্পনা, যে আমি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের দেশ এভাবে গড়ে তুলব। একজন মানুষের সেই মহান চিন্তা ভাবনা, একজন মানুষের সেই সুন্দর চিন্তা ভাবনা পরবর্তীতে হাজারো, লক্ষ, কোটি কোটি মানুষের চিন্তাধারায় রূপ নেয়। যেমন আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোভিয়েত ইউনিয়নের লেনিন, সমগ্র জীবন ধরে যারা রাজনীতি করেছেন মানুষের জন্য, তাদের চিন্তা ভাবনা পরবর্তীতে মানুষের চিন্তা ভাবনায় রূপ নিয়েছে। আবার মানুষের সুন্দর সুন্দর চিন্তা ভাবনা তাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই জন্য জনমতের অন্যতম একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি সুচিন্তিত ও সুপরিকল্পিত। আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সৎ উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো
এই পৃথিবীতে কোনো অসৎ চিন্তা ভাবনা, কোনো ব্যক্তিগত স্বার্থের চিন্তা ভাবনা এটা সাময়িকভাবে টিকে থাকে। কিন্তু যখন একটা রাষ্ট্র বা সমাজের মধ্যে একটা সুন্দর চিন্তা ভাবনা, সৎ চিন্তা ভাবনা মানুষ ভাবতে থাকে, যে মানুষটি প্রথম দিকে এর বিরোধিতায় নামে চূড়ান্তভাবে, সেই মানুষটিও এই আকাঙ্ক্ষার সাথে, এই মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সামিল হয় এই মিছিলে। কিন্তু সেটা হতে হবে সৎ, একটা অনেস্টলি, সততার সাথে আমাদের সেই চিন্তা ভাবনাগুলো সমাজের মধ্যে ঘুরপাক খেতে থাকে। দেখো তোমরা, সমাজের মধ্যে নানান দুষ্ট লোক থাকে, অসৎ লোক থাকে, লুটপাটকারী থাকে, তথাকথিত রাজনীতিবিদ থাকে, কিন্তু চূড়ান্তভাবে তারা কিন্তু হারিয়ে যায়। টিকে থাকে কি? সততা। সততা এই জন্য সৎ, অনেস্ট এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ মতামত, জনমত, সেখানেও সৎ চিন্তা ভাবনা থাকতে হবে। 14 নম্বর, এটা অনেকটা সততার সাথেই জড়িত, জনমতের বৈশিষ্ট্য। লাস্ট 14 নম্বর, জনমত একটা নৈতিক বিষয়। নৈতিকতা, একটা প্রিন্সিপালিটি থাকবে, একটা নীতি, একটা নৈতিকতা বোধ, একটা সততা, একটা আদর্শ, একটা আইডিওলজি, এগুলো মেনটেন্স করবে। এগুলো না হলে সেটা জনমত টিকবে না। সেই জনমত দুর্বল হয়ে পড়বে, সেই জনমত অনেকটাই ভঙ্গুর, ক্ষণভঙ্গুর, অস্থায়ী হয়ে যাবে, লাস্টিং করবে না। জনমত তখনই সত্যিকারের জনমত। সত্যিকারের জনমতে নৈতিকতার বিষয়টি, নৈতিক বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। নৈতিক মানদণ্ড যদি না থাকে, এর মোরালিটি, এর প্রিন্সিপালিটি, এগুলো যদি না থাকে, মানুষের মধ্যে আবহ তৈরি করে না। মানুষের মধ্যে সেই চিন্তা ভাবনাগুলো দুর্বল হয়ে পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু যখন দুর্বল হয়ে পড়ে, আস্তে আস্তে সেখানে একটা ধস নামে। ধস যাতে না নামে, এটা যাতে শক্তিশালী একটা সুদূর প্রসারী সুন্দর চিন্তা ভাবনা সমাজের মধ্যে সুন্দর ইতিবাচক রেজাল্ট বয়ে নিয়ে আসে, এই জন্য নৈতিক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় স্টুডেন্ট, তোমরা শুনছ, আগামী দিনগুলোতে আমরা আরও আলোচনা করব। যেহেতু আমাদের হাতে এখনো সময় রয়েছে, সেই সময়টি কাজে লাগিয়ে আমরা যতটুকু আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। আমার আগামী সপ্তাহের ক্লাস আগামী বুধবার দিন 11টায় আবারও অনলাইনে তোমাদের সামনে হাজির হব। আমাদের আগামী ক্লাসের আলোচনাটা হবে জনমতের
বাহন, মিডিয়া এজেন্সিগুলো কী কী, জনমত কিভাবে গঠিত হয়, জনমতের গুরুত্ব, জনমতের সীমাবদ্ধতা, এগুলো নিয়ে আশা করি তোমরা বাসায় বসে বাড়িতে তোমাদের বইগুলো দেখে এবং আমার এই বক্তব্যের আলোকে জনমত অনুধাবন করতে পারবে। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। খোদা হাফেজ। তোমরা সবাই ভালো থাকো।